নাম? স্যার কাজী তানজিম বারিক। তানজিম বারিক। কাজী তানজিম বারিক, yes, you are recorded. থ্যাংক ইউ। ওকে, রেকর্ড শুরু করে দাও, আমরা ক্লাস শুরু করি। কেউ পরে আসলে পরে রেকর্ড করবো আবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হু ইজ ইট? স্যার এমডি আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ? ইয়েস স্যার। ইয়েস, আরিফ মাহমুদ, তোমাকে রেকর্ড করে নিয়েছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, গুড। কিন্তু এখনো কিন্তু অনেকে আসে নাই। 3, 4, 14 জন পেয়েছি। অনলি 14 আউট অফ 28, অর্ধেকটা 50% পেয়েছি। 50% যেহেতু এসেছে, আমরা ক্লাস শুরু করে দিই, কারণ সময়ের সাথে পারা যায় না। একটু করে আবার আসরের আজান দিয়ে দেবে। আমরা গত ক্লাসে কি করতেছিলাম মনে আছে? পারসেপশন নাকি? গত ক্লাসে আমরা পারসেপশন পড়েছি। ওই চ্যাপ্টারের সেকেন্ড পোর্শনটা হচ্ছে ডিসিশন মেকিং। আমরা যেভাবে পারসেভ করি সেইভাবেই ডিসিশন নিই। সো there is a very positive correlation between our perception and our decision. যেমনটা আমরা পারসিভ করি তেমনভাবেই আমরা ডিসিশন নিই যে কোনো কিছু করার জন্য। We behave according to our perception. We decide according to our perceptions. এখন ডিসিশন মেকিং এর একটু ডিটেইলস আমাদের জানতে হবে। হোয়াট ইজ ডিসিশন মেকিং? ডিসিশন মেকিং কাকে বলে সেটা আমরা দেখব। তারপরে দেখব ডিসিশন মেকিং, ডিসিশন কিভাবে নেওয়া হয়, হাউ ডিসিশনস আর টেকেন। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কতগুলো স্টেপ ফলো করতে হয়। ইফ you please go to page 186. Page 186 আমাদের এই আজকের টপিকটা শুরু, ডিসিশন মেকিং ইন অর্গানাইজেশনস হেডিংটা। তো প্রথমে আমরা ডিফাইন করি হোয়াট ইজ ডিসিশন মেকিং। তারপরে আমরা বলি হাউ ডিসিশনস আর টেকেন, হাউ উই টেক আওয়ার ডিসিশনস। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে উই ফলো সাম স্টেপস। Some steps are there in making decisions. স্টেপগুলো কি? How decisions are taken, এরকম প্রশ্ন হতে পারে, অথবা প্রশ্ন হতে পারে briefly describe the different steps that are involved in the process of decision making. ডিসিশন নিতে গেলে আমাদেরকে কি ধরনের স্টেপ ফলো করতে হয়? Several steps, one after another, in rational decision making. আমরা যতটা পারি রেশনাল ডিসিশন নেওয়ার চেষ্টা করব। We will try to make as rational a decision as possible. যতটা সম্ভব আমরা রেশনাল সিদ্ধান্ত নিব। রেশনাল সিদ্ধান্ত মানে কি? What is a rational decision? রেশনাল শব্দের অর্থ কি? Can you tell me the meaning of the word rational? রেশনাল মানে হচ্ছে সবচেয়ে আইডিয়াল, যুক্তিপূর্ণ, সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে মোটামুটি আমরা বলতে পারি সঠিক সিদ্ধান্ত, রেশনাল সিদ্ধান্ত, যুক্তিতে যেটা সবচেয়ে উত্তম সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে সিদ্ধান্তটা যুক্তিতে খুবই যুক্তিপূর্ণ হয়, সেটাই হচ্ছে রেশনাল সিদ্ধান্ত। তখন রেশনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য certain steps are to be followed. In our textbook
লিস্ট করে দেওয়া আছে এক্সিবিট 6.3। এক্সিবিট 6.3টা খেয়াল করবো, ওখানে এক্সিবিটের ভিতরে as many as 6 steps are there। 6 এর পরে আরেকটা 7ও যোগ করা যায়, 7 স্টেপ আমরা আলোচনার সময় যোগ করব। as many as 7 steps are there in the process of rational decision making। আমার কথাগুলো কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে একটু রেসপন্ড করবা, তাহলে আমি বুঝতে পারি। আমার মানে শুধু ল্যাপটপের সাথে কথা বলছি, তোমরা তো রেসপন্ড করো না কিছু। সো টাইম টু টাইম একটু রেসপন্ড করবা, তাহলে আমি বুঝি তোমাদের সাথে আমি আছি। আমরা বলছি রেশনাল সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়। আর রেশনাল সিদ্ধান্ত কোনটা? যে সিদ্ধান্তটা সবচাইতে রিজনেবল, যুক্তিপূর্ণ। অযৌক্তিক সিদ্ধান্ত আমরা নেব না, আমরা যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেব। বিজনেস ক্ষেত্রে আমাদের যতটা সম্ভব বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করে সবচাইতে রিজনেবল সিদ্ধান্ত, যেটা রেশনাল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। এবং তার জন্য কতগুলো স্টেপ ফলো করতে হবে। হোয়াট আর দি স্টেপস দ্যাট ইউ হ্যাভ টু ফলো in taking a rational decision? In our book, in Exhibit 6.3, as many as 6 steps have been listed. এই ছয়টার সাথে আমি আরেকটা অ্যাড করবো, 7 নম্বর, সেটা আলোচনার সময় আসবে। তারপর আরেকটা প্রশ্ন আমরা দেখব যে বাস্তব ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেই। ইন রিয়েল লাইফ সিচুয়েশন, আমরা পুরোপুরি রেশনাল হতে পারি না। যখনই আমরা কোনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্তটা পুরোপুরি 100% রেশনাল সিদ্ধান্ত কখনোই নেওয়া যায় না। উই ক্যান নট বি 100% রেশনাল। এটা মানুষের পক্ষে সম্ভবই না। কোনো মানুষের পক্ষে 100% রেশনাল সিদ্ধান্ত নেওয়া যায় না। তার কারণগুলো আমরা ডিসকাস করবো একটু পরেই। একমাত্র সঠিক সিদ্ধান্ত, রেশনাল সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ তাআলা। Only Allah can take the most rational decision. We are human beings. We as human beings, we cannot be 100% rational in our decision. সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত কিভাবে নেই, সেখানে আমরা দুটো টেকনিক ফলো করি। একটা হচ্ছে বাউন্ডেড রেশনালিটি, একটা হচ্ছে ইনটুইশন। আমরা সিদ্ধান্ত নেই by following bounded rationality, আরেকটা হচ্ছে by following our intuition। বাস্তব ক্ষেত্রে আমরা রেশনাল সিদ্ধান্ত নিতে পারি না, তখন আমরা we go for bounded rationality or we go for utilizing our intuition ব্যবহার করে আমরা সিদ্ধান্ত নিই। ওকে, এবার আমি আলোচনা করি হোয়াট ইজ ডিসিশন মেকিং। Please define it. What is decision making, or what is a decision? What is a decision, or what is decision making? Decision making bolte ki bozo, how can you define it? তোমার সামনে যখন প্রবলেম দেখা দেয়, ডিসিশন কেন দরকার হয়? ডিসিশন নেওয়ার দরকারটা কি? কেন তো আমরা ডিসিশন নেই? ডিসিশন নেই যখন আমাদের সামনে একটা প্রবলেম আসে। প্রবলেম সলভ করার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হয়। ধরো তো আমরা নেক্সট সেমিস্টারে আমরা কি অনলাইনে ক্লাস করব নাকি ফিজিক্যাল ক্লাসরুমে গিয়ে ক্লাস করব, ক্যাম্পাসে গিয়ে ক্লাস করব? এটা আমাদের কাছে একদম সমস্যা। কেউ কেউ আর্গুমেন্ট করতেছে যে অনলাইনে ভালো পড়ালেখা হয় না, আমাদের ক্যাম্পাসে ফিজিক্যালি ক্লাস করা দরকার। আবার কেউ বলতেছে নো, এখনো যে কারণে ক্লাস বন্ধ করেছি আমরা, অনলাইন ফিজিক্যাল ক্লাস অনলাইনে গেছি কেন? সমস্যার কারণে গিয়েছি। এই সমস্যা এখনো দূর হয় নাই। সবাই মিলে আবার একসাথে হয়ে গেলে সমস্যাটা আবার বাড়বে।
কাজেই আমাদের ফিজিক্যাল ক্লাসরুমে গিয়ে ক্লাস করাটা সঠিক হবে না। সো ইটস এ প্রবলেম বিফোর আস। আমরা কি করবো এখন? হোয়াট টু ডু? whether we should continue our online class or we should go for live class, physical classroom. এটা আমাদের সামনে একটা সমস্যা। আমাদের এখন দুটো বিকল্প আছে, আইদার অনলাইনে থাকা অথবা ওই ক্যাম্পাসে গিয়ে ক্লাস করা। দুটো বিকল্প আছে, যে কোনো একটা বিকল্প আমাকে চুজ করতে হবে বাই টেকিং এ ডিসিশন। একটা সিদ্ধান্ত নিয়ে একটা বিকল্প আমাকে চুজ করতে হবে। কোনো কোনো সমস্যা সমাধানের জন্যে একাধিক বিকল্প থাকে, 2টা 3টা 4টা 5টা বিকল্পও থাকতে পারে। সেই ক্ষেত্রে কোন বিকল্পটা আমি গ্রহণ করব? একটা প্রবলেম সলভ করার জন্য when we face any প্রবলেমটাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করা যায়? সলভ করার জন্য মোর দেন ওয়ান অল্টারনেটিভ ইজ অ্যাভেলেবল। দুটো অল্টারনেটিভ আছে, 3টা 4টা 5টা অল্টারনেটিভ আছে। এখন কিভাবে সিদ্ধান্ত নিলে আমাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে, সেই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। এটাই হচ্ছে ডিসিশন মেকিং। whenever we face any problem, for resolving the problem, if there are more than one alternative, একাধিক অল্টারনেটিভ আছে, সেই ক্ষেত্রে হুইচ অল্টারনেটিভ উই শুড গো ফর, কোনটা আমরা গ্রহণ করব, সে গ্রহণ করার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। we cannot accept all the alternatives. যখন সব বিকল্প গ্রহণ করা সম্ভব না, একটা বিকল্প আমাদের গ্রহণ করতে হবে। কোন বিকল্পটা গ্রহণ করলে আমাদের জন্য বেশি উপকারী হবে, বেনিফিশিয়াল হবে, সেই বিকল্পটা আমাদের গ্রহণ করতে হবে। কাজে ডিসিশন মেকিং ইজ দ্য প্রসেস অফ choosing the best alternative from among the available alternatives in resolving a particular problem. Choosing the best alternative out of the available alternatives for resolving a certain problem. যখন আমরা কোনো প্রবলেম ফেস করি তখন এর সমাধান খুঁজতে হয়, বিকল্প কি কি বিকল্প ভাবে আমরা সমাধান করতে পারি। when many alternatives are available, more than one alternatives are available, in that case এখন সবগুলো বিকল্পকে আমাকে ইভ্যালুয়েট করে দেখতে হবে, ইভ্যালুয়েট করে মূল্যায়ন করতে হবে। সবগুলো বিকল্প মূল্যায়ন করে আমাকে ফাইনালি এমন একটা বিকল্প আমাকে চুজ করতে হবে যেটা আমাদের প্রবলেম সমাধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার দেবে। The alternative which will give up the maximum outcome, maximum return, যে বিকল্প থেকে পাওয়া যাবে সেই বিকল্পটাই আমরা গ্রহণ করব। So what is decision making then? It is a process of selecting the best alternative out of the available alternatives for resolving a certain problem. Okay, now we come to the steps in rational decision making. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইশতিয়াক আহমেদ চৌধুরী স্যার। ইশতিয়াক আহমেদ চৌধুরী, দাঁড়াও তোমাকে দিচ্ছি। ইশতিয়াক আহমেদ চৌধুরী। সালাম আলাইকুম স্যার, মোহাম্মদ জহুরুল বারী স্যার। ওয়ালাইকুম আসসালাম, জহুরুল বারী। ওই কথা, জহুরুল বারী। ওকে, you are recorded, Jahurul Bari and Ishtiaq Chaudhary.
থ্যাংক ইউ স্যার। আমরা ডিসকাস করছি ডিসিশন মেকিং কাকে বলে হয়ে গেছে। এখন দেখব হোয়াট আর দি স্টেপস ইন দি প্রসেস অফ রেশনাল ডিসিশন মেকিং। আমরা সবচেয়ে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব, সবচেয়ে লজিক্যাল সিদ্ধান্ত। এবং তার জন্য আমাদের কি করতে হবে, হোয়াট স্টেপস উই শুড ফলো in taking a rational decision. What is a rational decision? The decision that will give us maximum benefit, that will give us the highest benefit. এমন সিদ্ধান্ত আমরা নেব। তার জন্য আমরা কতগুলো স্টেপ ফলো করব। নাম্বার 1 স্টেপ, এক্সিবিট 6 থেকে তোমরা দেখবে বইতে। নাম্বার 1 স্টেপ হচ্ছে ডিফাইন দি প্রবলেম। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার সামনে সমস্যাটা কি, সমস্যাটাকে আগে ক্লিয়ারলি তোমাকে বুঝতে হবে। ইউ মাস্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড the nature of the problem you are facing. তোমার সামনে সমস্যাটা কি, সমস্যা দেখে মতো ভালো করে না বুঝতে পারি আমরা, তাহলে তো সমাধানও খুঁজে বের করা যাবে না। সমস্যা যদি আমরা প্রপারলি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। কেউ কেউ বলে প্রবলেম ঠিক মতো আইডেন্টিফাই করাটাই করতে পারলে অর্ধেক সমাধান হয়ে গেল। তুমি যদি তোমার সমস্যাটা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারো, তোমার সমাধান অর্ধেকটা হয়ে যায়। The problem is half solved if you can clearly and definitely identify your problem. অনেকে সমস্যাটাই বুঝতে পারে না, সমস্যা না বুঝলে তখন তার সমাধানও ঠিক মতো বের করতে পারে না। পরীক্ষা যখন তুমি দিতে বসো, পরীক্ষার হলে তুমি যদি প্রশ্নটা ঠিক মতো না বুঝতে পারো, তো উত্তর লিখবে কিভাবে, প্রশ্নের সমাধানটা লিখবে কিভাবে? তোমাকে তাকে প্রশ্নটা বুঝতে হবে, কি চাওয়া হয়েছে, হোয়াট ইউ আর রিকোয়ার্ড টু ডু ইন দ্য এক্সাম। প্রশ্নটা ভালো করে পড়ে বুঝতে হবে আমাকে কি চাওয়া হয়েছে, সেই অনুযায়ী লিখতে হবে। If the nature of the question is not clear to you, how can you give a good answer to it? উত্তর ভালো হবে? প্রবলেম যদি ঠিক মতো না বোঝো, প্রবলেম না বুঝলে তুমি উত্তর সমাধানই করতে পারবে না। ম্যাথমেটিক্যাল কোর্স যদি হয়, যে অঙ্কটা তুমি কিছুই না বুঝতে সমাধান বের করবো কিভাবে? তোমাকে আগে বুঝতে হবে। কাজেই সেটা তোমার যে কোনো প্রবলেমই হোক, তোমার পার্সোনাল প্রবলেম হোক, অথবা তোমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক, অথবা তুমি কোনো অর্গানাইজেশনে কাজ করো, সেটা অর্গানাইজেশনের প্রবলেমই হোক, যে সমাজে তুমি থাকো সেই সমাজেরই প্রবলেম হোক, প্রবলেমটা হতে পারে বিভিন্ন লেভেলে। এখন সেই প্রবলেম তোমাকে সমাধান করার যে দায়িত্ব থাকে, তাহলে তোমাকে প্রবলেমটা আগে ভালো করে বুঝতে হবে। ইউ মাস্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড the nature of the problem. That is the definition of the problem. Problem মানে কি? What is the problem? বলো, একজন বলো দেখি, what is the problem? সমস্যা। বাংলা হইল সমস্যা, প্রবলেমের বাংলা হইল সমস্যা। ইউ আর রাইট। কিন্তু তোমার সমস্যা আছে কিনা সেটা বুঝবো কেমন করে? You have to define your problem. How do you know that you have a problem? তোমার যে কোনো সমস্যা আছে, সেই সমস্যা কেমন করে বুঝবে সমস্যা আছে? সমস্যা নাই বা সমস্যা আছে কেমন করে বুঝবে? হাউ ডু ইউ নো? আর রিলেটিভদেরকে জিজ্ঞেস করলেই বইলা দিবে। হ্যাঁ, রিলেটিভদেরকে জিজ্ঞেস করলেই বইলা দিবে। রিলেটিভদেরকে তোমাকে বুঝতে হবে না? উত্তর তাহলে তো সমাধান করবে রিলেটিভে, তোমার কারোর করণীয় কিছু নাই। You must understand your problem. What is your problem? How do you know whether you have a problem?
প্রবলেম আছে কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে আমাদের একটা প্রেজেন্ট ডিফিকাল্টি ফেস করলে কোনো জায়গায় গিয়ে যদি ডিফিকাল্টি ফেস করি, আমার কোনো বিহেভিয়ার বা অ্যাটিটিউড বা কোনো কাজের মানে ক্ষেত্রে, তাহলে বুঝবো যে হয়তো প্রবলেম আমার। ইয়েস, তুমি ঠিকই বলেছো। ডিফিকাল্টি ফেস করলে বুঝতে প্রবলেম মানে ডিফিকাল্টি, এই তো। তার মানে আমরা একটা বর্তমান অবস্থায় আছি। উই হ্যাভ এ প্রেজেন্ট সিচুয়েশন। ইফ উই আর নট হ্যাপি উইথ আওয়ার প্রেজেন্ট কন্ডিশন, then we have a problem. If you are happy with your present condition, you have no problem. তোমার বর্তমান অবস্থা নিয়ে তুমি যদি খুশি থাকো তাহলে তোমার কোনো সমস্যাই নেই। বাট ইফ ইউ আর নট হ্যাপি উইথ ইউর প্রেজেন্ট স্ট্যাটাস, প্রেজেন্ট কন্ডিশন, দেন ইউ হ্যাভ এ প্রবলেম। যে অবস্থায় আছে এটাই যদি এতেই সন্তুষ্ট থাকি তো আমি এভাবেই চলবো, আর তো কোনো সমস্যাই নেই। কিন্তু যখন দেখি যে প্রেজেন্ট কন্ডিশনে আমি হ্যাপি নই, আমাদের শরীরের টেম্পারেচার লেভেল কত? নর্মাল টেম্পারেচার লেভেল, আমাদের শরীরের বডি টেম্পারেচার নর্মাল লেভেল কত জানো না? বিলো 30 স্যার, হ্যাঁ, বিলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তুই কোথায় বিলো, নো নো নো, শিওর না স্যার। করোনার মধ্যে তো সব এটাই মাপতেছে, তোমার শরীরের টেম্পারেচার হাই হলেই করোনা সন্দেহ করে। 98 পয়েন্ট সামথিং, কত স্যার? 98 ডিগ্রি। 98.6. হ্যাঁ, 90 ডিগ্রি যদি থাকে টেম্পারেচার, এটাকে নর্মাল ধরা হয়। এর সাথে বেড়ে গেলেই তখন গায়ে জ্বর এসে যায়। 98 ডিগ্রি নর্মাল টেম্পারেচার হয়, ইউ শুড বি হ্যাপি উইথ ইট, তাহলে কোনো সমস্যাই নেই। তো যখন তোমার টেম্পারেচার লেভেল 100 হয়ে যায়, 101, 102 হয়ে যায়, তখন তোমার সমস্যা। ইউ আর নট হ্যাপি উইথ ইউর বডি টেম্পারেচার লেভেল, এটা অনেক বেড়ে গেছে। তার মানে তোমার গায়ে তখন ফিভার হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, তুমি আনহ্যাপি। কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার নর্মাল টেম্পারেচার থাকে তোমার সমস্যাই নেই। একইভাবে তোমার যে কোনো কাজ করতে গেলেই তোমার যদি মনে করো যেভাবে চলছে এভাবেই চলুক, এভাবেই চললেই হবে, ইউ আর হ্যাপি উইথ দি প্রেজেন্ট কন্ডিশন, দেন ইউ হ্যাভ নো প্রবলেম। আর যদি মনে করে যে না চলছে, এটাকে আরো বেটার হইতে হবে, দিস সিচুয়েশন মাস্ট ইমপ্রুভ। তুমি যদি ব্যবসা করো, গতবার আমরা ব্যবসা করেছি বিক্রির উপরে 20%, এখন তুমি বলতেছো যে এটা আমাকে বাড়াতে হবে, আমাদের 25% প্রফিট করতে হবে, প্রফিটের পরিমাণ 25% বাড়াতে হবে। তাহলে ইউ আর নট হ্যাপি উইথ ইউর প্রেজেন্ট প্রফিট লেভেল। ইউ আর নট, ইফ ইউ আর হ্যাপি উইথ প্রেজেন্ট প্রফিট লেভেল, ইউ হ্যাভ নো প্রবলেম। বাট ইফ ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর সেলস লেভেল অথবা প্রফিট লেভেল, তাহলেই তোমার সমস্যা আছে। কারণ ইউ আর নট হ্যাপি উইথ ইউর প্রেজেন্ট পারফরমেন্স। আরো তুমি মনে করো বেটার হওয়া উচিত, যখন তুমি ফিল করছো বেটার হওয়া উচিত, দেন ইউ হ্যাভ এ প্রবলেম। কাজেই প্রবলেমটাকে আগে ডিফাইন করতে হবে, তোমার সামনে প্রবলেমটা কি সেটা আগে ভালো করে ধরতে হবে। কারণ প্রবলেম যদি ঠিক মতো না ধরতে পারি তাহলে আমরা ভালো সমাধান খুঁজে বের করতে পারবো না। সো প্রবলেম হওয়ার ক্ষেত্রে তোমার একটা, তাহলে কখন বুঝবো প্রবলেম আছে? when there is a gap, when there is a gap between your present condition and your expected condition. তুমি চাও কি এবং আছে কি, তোমার বর্তমানে কি আছে, and তুমি কি আশা করো, what is your expected condition, এই দুটোর মধ্যে যখন গ্যাপ হয়ে যায় তখনই প্রবলেম আছে। Problem remains when there is a gap between
our present condition and our expected condition in the future. ভবিষ্যতে আমরা কি এক্সপেক্ট করি তার উপর নির্ভর করে আমার সমস্যা। ইফ ইউ আর হ্যাপি উইথ ইউর প্রেজেন্ট কন্ডিশন আর ফার্দার ইমপ্রুভ করার কোনো প্রয়োজন নেই মনে করছো, দেন ইউ আর অল রাইট, ইউ হ্যাভ নো প্রবলেম। কিন্তু যখনই তুমি মনে করছো উই আর নট হ্যাপি উইথ আওয়ার প্রেজেন্ট কন্ডিশন, উই হ্যাভ টু ইমপ্রুভ ফার্দার, then the gap between your existing condition and your expected condition indicates your problem. এখন প্রবলেম থাকলেই হবে না, প্রবলেম থাকলে সেই প্রবলেম রিজলভ করার মতো তোমার রিসোর্সও থাকতে হবে। শুধু একটা গ্যাপ হয়ে গেলেই, এক্সপেক্টেড কন্ডিশন আর প্রেজেন্ট কন্ডিশনের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে, তাহলেই পুরো প্রবলেম হবে। তোমাকে you have to be conscious about the gap. গ্যাপ যে আছে সেই গ্যাপ সম্পর্কে তোমাকে সাবধান হতে, you have to সচেতন হতে হবে। You have to be conscious about your problem. বডি নর্মাল টেম্পারেচার হচ্ছে 98 ডিগ্রি। এখন কেউ কেউ 100 ডিগ্রি টেম্পারেচার নিয়ে দিব্যি কাজ করতেছে, ওর যে গায়ে জ্বর আসছে সে কোনো ক্যারি করে না, টেম্পারেচার লেভেল বেড়ে গেছে কিন্তু তারপরেও ইউজুয়াল কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তার মানে দি পার্সন ইজ নট কনসিয়াস অ্যাবাউট দি গ্যাপ। গ্যাপ যে 2 ডিগ্রি হয়ে গেছে, 98 ডিগ্রি হওয়ার কথা সেখানে 100 ডিগ্রি হয়ে গেছে টেম্পারেচার। এই 2 ডিগ্রি যে গ্যাপ হয়েছে এটা সে খেয়ালই করে না, সে কাজ করেই যাচ্ছে। খেয়াল না করলে তো প্রবলেমই নেই। তুমি যদি খেয়ালই না করো, নর্মাল কাজ সবই চালিয়ে যাচ্ছ, দেন ইউ হ্যাভ নো প্রবলেম। আমাদের অনেকের ভিতরে অনেক কঠিন রোগ শোক আছে, কিন্তু এই রোগ শোক নিয়েই চলতেছে, কাজকর্ম করতেছে, ডাক্তারের কাছেও যায় না, রোগ ধরাও পড়ে না। স্যার সে মেন্টালি যে ফিট থাকে, সে মেন্টালি ফিট থাকলে ফিজিক্যালি উইক হয় না স্যার। ইয়েস, ইউ আর রাইট। মেন্টালি তুমি স্ট্রং থাকো, মেন্টালি স্ট্রং থাকলে, যখন এই করোনা ভাইরাসের ভিতরে অনেকেই করোনা ধরতেছে, কিন্তু মেন্টালি সে অনেকটাই স্ট্রং, কোনো ক্যারি করে না, তারপরে এগুলো টেস্টও করতে যায় না, তার নর্মাল কাজকর্ম করে যাচ্ছে, সেটা কনসিয়াস না কাজে সেটা প্রবলেমই মনে করেন। একেবারে মনে করা যাবে না এটা না স্যার, এখানে তো ইস্যু আছে। যেরকম টেম্পারেচার কথা বললেন, এখানে হাই টেম্পারেচার অবভিয়াসলি প্রেসার ক্রিয়েট করতেছে, ওয়ার্কিং স্ট্রেস বেশি। যখনই তুমি ফিল করবা তখনই তোমার প্রবলেম আছে মনে করতে হবে। জি স্যার। যখন তুমি ফিল করবা যে আমার কাজ ঠিকমতো হচ্ছে না, অস্বস্তি লাগছে, দেন ইউ উইল ফিল দ্যাট ইউ হ্যাভ এ প্রবলেম। কাজে এই প্রবলেম আমাদের প্রেজেন্ট অবস্থার সাথে এক্সপেক্টেড অবস্থার ভিতরে গ্যাপ থাকতে হবে, এবং গ্যাপ সম্পর্কে তোমাকে অ্যাওয়্যার হতে হবে। ইউ মাস্ট বি অ্যাওয়্যার অ্যাবাউট দি গ্যাপ। ইফ ইউ আর নট অ্যাওয়্যার, দেন ইউ হ্যাভ নো প্রবলেম। অনেকে বললাম অনেক কঠিন রোগ নিয়েও কাজ করে যাচ্ছে, কেয়ার করছে না। তো যখন অ্যাকিউট হয়ে যায় তখন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার কাছে, আজকে সকালে আমার আত্মীয়ের সাথে আলাপ হলো, প্রায় 1 মাস যাবৎ অস্বস্তি ফিল করতেছে, যায় না, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে ক্যান্সারের টিউমার বের করে দিয়েছে, আপনার টিউমার আছে, ক্যান্সারাস টিউমার। স্যার এতদিন সে কনসাস ছিল না, তার কোনো সমস্যাও ছিল না, যখন ডাক্তার বলে দিল টিউমার আছে এবং এটা ক্যান্সারাস টিউমার, এই তখন সে কনসাস হইল, এবং তারপর এখন সে সিরিয়াস হয়ে গেছে, কি করা যায় এখন, হোয়াট টু ডু। সো হি ইজ নাও ফেসিং দি প্রবলেম। কালকে পর্যন্ত তার কোনো প্রবলেম ছিল না, কারণ সে কনসাস ছিল না। কাজে গ্যাপটা থাকতে হবে, গ্যাপ বিটুইন your present condition and expected condition. At the same time, you have to be conscious about the gap. আর থার্ড কন্ডিশন হচ্ছে, তুমি গ্যাপ সম্পর্কে জানো, তুমি কনসিয়াসও আছো, তারপরেও প্রবলেম হবে না if you don't have enough resources to deal with the problem.
এই প্রবলেম ডিল করার মতো সাফিসিয়েন্ট রিসোর্স তোমার না থাকে, তুমি জানো তোমার অসুখ আছে, গ্যাপ সম্পর্কে তুমি কনসাসও আছো, তারপরেও চিকিৎসা করার মতো যদি পয়সা না থাকে, তাহলে এটাকে আর আমরা প্রবলেম বলবো না। প্রবলেম তখনই হবে when someone has enough resources to deal with the problem. আরেক গরিব আত্মীয়ের খবর জানি, কয়েকদিন আগে তার শরীর ফুলে যাচ্ছে, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে আপনার লিভারের সমস্যা, লিভার চেঞ্জ করতে হলে লিভার সিরোসিস হয়ে যাচ্ছে। কিন্তু পয়সা দিয়ে সে চিকিৎসা করে, তার পয়সাই নেই, তখন সেটা মেনে নেয়। আর আমার তার চিকিৎসা করা সম্ভব না, আমার পয়সাও নাই, কাজেই আমি কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব, কোন হসপিটালে যাব, দেশে চিকিৎসা করাবো না বিদেশে যাব, এসব নিয়ে তার কোনো চিন্তা ভাবনার দরকার নেই, কারণ he does not have enough money for to deal with this problem. কাজেই তোমার শুধু গ্যাপ থাকলেই হবে না, গ্যাপ থাকতে হবে, গ্যাপ সম্পর্কে তোমার কনসাসনেস থাকতে হবে, আর থার্ড ওই গ্যাপটা প্রবলেমটা দূর করার মতন এনাফ রিসোর্স থাকতে হবে। যখন এই তিনটে শর্ত একসাথে পূরণ হয়, তখন ইউ হ্যাভ এ রিয়েল প্রবলেম। Someone has a real problem when there is a gap between present condition and expected condition, and when the person is conscious about the gap, and at the same time the third condition when there is sufficient resources to deal with the problem. ওকে, প্রবলেম সম্পর্কে অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায়, কোনটা প্রবলেম আর কোনটা সিমটম। গায়ে যদি জ্বর আসে, জ্বর আসলে কি এই জ্বর আসাটাই কোনো প্রবলেম, না এটাই কোনো সিমটম? সিমটম টু এ প্রবলেম। অনেকে সিমটমকেই প্রবলেম মনে করে, রং ডায়াগনোসিস করে ফেলে, রং ডায়াগনোসিস করে জ্বর আসছে, জ্বরটাকেই শেষ প্রবলেম মনে করে। স্যার টেম্পারেচার বাড়লে তো যখন হ্যাঁ। গরম জিনিসে যখন পানি দেওয়া হয়, ঠান্ডা পানিতে রাখা হয়, হ্যাঁ, মানে মানুষ তো গোসলই করে না স্যার, জ্বর হলে ভয় পায় আরো, তখন তার টেম্পারেচার আরো বেড়ে যায় স্যার। কিন্তু টেম্পারেচার বাই ইটসেলফ ইজ নট এ প্রবলেম। জি জ্বর স্যার, আসাটাই কোনো সমস্যা না, জ্বর তো একটা সিমটম। জ্বর আসা জি মানে স্যার, হচ্ছে তোমার, এটা কোনো প্রবলেম না স্যার। হ্যাঁ এটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। ইউ হ্যাভ সাম প্রবলেম ইন আদার ফিজিক্যাল অর্গান ভিতরে, কিন্তু সেই সমস্যাটাই তোমাকে টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে। সো টেম্পারেচার বাই ইটসেলফ, ফিভার বাই ইটসেলফ ইজ নট এ প্রবলেম। ফিভার আসলো, তুমি এখন প্যারাসিটামল খেয়ে নিলে, দেখলে যে ঘন্টাখানেকের মধ্যে জ্বরটা একটু কমে গেল, আবার একটু পরে জ্বর আবার আসবে। তো তখন প্রবলেমটা তুমি ট্রিটমেন্ট না করবে, শুধু প্যারাসিটামল খেয়ে লাভ হবে না। প্যারাসিটামল তোমাকে একটা সাময়িক স্বস্তি দিবে, কিন্তু রিয়েল প্রবলেম যেটা ভিতরে রয়েছে সেটা যদি তুমি দূর করতে না পারো, তাহলে শুধু প্যারাসিটামল কোনো কাজ দেবে না। কাজে জ্বরটা হচ্ছে একটা সিমটম। জ্বরটা, fever by itself is not a problem. It is a symptom to another problem. এখন মনে করো তুমি বিজনেস করো, বিজনেস করে দেখলে তোমার গত বছরে হিসাব করে দেখলে তোমার প্রফিট আগের বছরের তুলনায় কমে গেছে। আগের বছর যে প্রফিট করেছিলে তার তুলনায় এই বছর প্রফিট কম হয়েছে। সো এই যে রিডিউসড প্রফিট, প্রফিটের ঘাটতি বা কমতি, এটা কি একটা প্রবলেম নাকি সিমটম? প্রফিট কম হওয়াটা কি একটা প্রবলেম, না একটা ইজ ইট এ সিমটম টু সাম আদার প্রবলেম? তো এটা একটা প্রবলেম স্যার, আমার সবকিছু মানে আশেপাশে সবকিছু একটু এদিক ওদিক হয়েছে, এটা একটা প্রবলেম স্যার, সিমটম স্যার। প্রবলেম। একটু দাঁড়াও, আজান হচ্ছে, আজানটা শেষ হয়ে যায়, 1-2 মিনিট লাগবে।
প্রিয়াঙ্কা এসেছো নাকি? প্রিয়াঙ্কার নাম দেখতে পাচ্ছি। স্যার অ্যাটেন্ডেন্সটা দিয়ে নি, তোমাকে তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। প্রিয়াঙ্কা আক্তার, ওকে। ঋষিকা আসতো? ওকে, আমরা স্যার আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে হ্যাঁ ঋষিকা দিয়েছি। ঋষিকা, প্রিয়াঙ্কা স্যার দুজনকে দেওয়া হয়েছে। ওকে, আমরা বলছিলাম প্রফিট কমে যাওয়া। স্যার আমার যে টপিকটা ছিল হ্যাঁ, বলো। থিওরি এক্স এন্ড থিওরি ওয়াই, সেটা নিয়ে ডিসকাস কি আজকে হচ্ছে না পরের ক্লাসে হবে স্যার? ওটা আগামী ক্লাসে। আজকে যদি সময় পাই, মনে হয় না সময় পাবো না আজকে। এটা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, মঙ্গলবারে। তোমার আজকে ওটা ধরার সময় হবে না। পরবর্তী তোমার চ্যাপ্টার মোটিভেশন চ্যাপ্টার, আজকে আমরা আছি ডিসিশন মেকিং। তো আমরা বলছি যে প্রবলেমটা বুঝতে হলে সিমটমকে প্রবলেমের সাথে কনফিউজ করা যাবে না। ক্লিয়ারলি তোমাকে প্রবলেমটা ধরতে হবে। ব্যবসার ক্ষেত্রে গত বছরের তুলনায় এবারে প্রফিট কম হয়েছে, এটা সাব্বির বললো এটা একটা প্রবলেম। আসলে কি প্রবলেম? এটা প্রফিট কমে যাওয়া, এটা কি সমস্যা বলে মনে করো, নাকি এটা ইটস এ সিম্পটম টু সাম আদার প্রবলেম? সিম্পটম স্যার, আদার প্রবলেমের সিম্পটম স্যার এটা। হ্যাঁ, কেন প্রফিট কমলো? গতবার যে প্রফিট করেছিলাম তার তুলনায় এবারের প্রফিটটা কেন কম হলো? ফিভারের মতো একটা ইন্ডিকেটর। তো অন্য কোথাও সমস্যা আছে, প্রফিট কমে যাওয়ার কারণটা কি? এই কারণটা হচ্ছে রিয়েল প্রবলেম। কেন প্রফিট কমলো? প্রফিট কমতে পারে বিভিন্ন কারণে। প্রফিট কমার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। ফর এক্সাম্পল, তোমার প্রোডাক্টের কোয়ালিটি তুমি ধরে রাখতে পারো না, তোমার সাথে বেটার কোয়ালিটি অন্য তোমার যারা কাস্টমার, তোমার যারা কম্পিটিটর রয়েছে, competitors are offering better quality product than that of yours. এটা তুমি খেয়ালই করো না। তুমি সেই একবার জিনিস বানিয়েছো, ওই কোয়ালিটি ধরেই বসে আছো, মার্কেটে আরো বেটার কোয়ালিটির প্রোডাক্ট এসে গেছে, এটা তুমি খেয়াল করো না। তারপরে তোমার মার্কেট চলে গেছে কম্পিটিটরদের কাছে, তোমার প্রফিট সেল কম হয়েছে, প্রফিট কম হয়েছে। কোয়ালিটি ধরে রাখতে পারো নাই, অথবা হতে পারে তোমার চাইতেও সস্তায় কেউ বিক্রি করতেছে, তোমার দামটা বেশি মার্কেটে। কাস্টমারের সস্তায় জিনিস খোঁজে, এখন তোমার দাম বেশি হওয়ার কারণে তোমার কাছে আসে নাই। কাজে হায়ার প্রাইস একটা কারণ হতে পারে, অথবা বিজনেস পলিসি স্যার এটা। হ্যাঁ বিজনেস, হ্যাঁ, অথবা হতে পারে যে কাস্টমারদের আয় রুজি কমে গেছে। যেমন বর্তমানে অনেকেই আয় রুজি কমে গেছে করোনার কারণে। আয় রুজি কমে গেলে তখন কাস্টমার তো আগের মতো কিনে নেই, তোমার কিনতে গিয়ে কম কিনেছে, কাজেই তোমার প্রফিট কম হয়েছে। অথবা কাস্টমারদের রুচি বদলে গেছে, টেস্ট চেঞ্জ হয়ে গেছে, রুচি বদলে গেছে, টেস্ট চেঞ্জ হয়ে গেছে, তুমি এটা খেয়াল করো না, কাস্টমার সার্ভে করো না, কাজেই তোমার বিক্রি কম হয়েছে। বিভিন্ন কারণে প্রফিট কমতে পারে। এখন সে কারণগুলো তোমাকে খুঁজে বের করতে, কারণটা হচ্ছে সেই কারণ দূর করতে পারলেই তোমার প্রফিট বাড়বে। কাজেই প্রফিট কমে গেছে শুধু বললে হাই হতাশ করলে তো কোনো লাভ হবে না। কেন প্রফিট কমলো সেই কারণগুলো, এটা কি কোর সেলসম্যানশিপের কারণে হলো, নাকি তোমার প্রোডাক্টের কোনো পাবলিসিটি হয় নাই, প্রচার হয় নাই, কোয়ালিটি ধরে রাখতে পারো নাই, কি কারণে কমলো সেই কারণগুলো খুঁজে বের করে সেই কারণ যদি তুমি দূর করতে পারো,
তাহলেই প্রফিট পারবে, আদারওয়াইজ নট। ওকে, আমাদের এখন কথা হচ্ছে যে আমাদের প্রবলেমের সাথে সিমটম যাতে কনফিউজ না করি, প্রবলেমটাকে ঠিক মতো আইডেন্টিফাই করতে হবে। ডাক্তার যদি রোগটাই ঠিক মতো না ধরতে পারে, ডায়াগনোসিস করতে না পারে, তাহলে সে সঠিক চিকিৎসা দিতে পারবে না। এই জন্য ডাক্তারের কাছে গেলেই নানান রকমের টেস্ট দেয়, এই টেস্ট করেন, সেই টেস্ট করেন, টেস্টের রেজাল্ট দেখে তারপর ডাক্তার সিদ্ধান্ত নেয় কি সমস্যাটা হয়েছে। সো তোমাকে ওরকম টেস্ট করে করে বিভিন্নভাবে তোমাকে প্রবলেমটাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে। ওকে, আফটার ইউ আইডেন্টিফাই দ্য প্রবলেম, নেক্সট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিসিশন ক্রাইটেরিয়া। আইডেন্টিফাই দ্য ডিসিশন ক্রাইটেরিয়া। কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে তুমি সিদ্ধান্ত নেবে, ক্রাইটেরিয়া ঠিক করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিসের ভিত্তিতে তুমি সিদ্ধান্ত নিবে তার একটা ক্রাইটেরিয়া ঠিক করতে হবে। এটা কমন, ভেরি কমন। এটা সে প্রবলেমের কথা ধরি, মনে করো তুমি বিয়ে করতে চাও, তুমি বিয়ে করতে চাও, এখন তুমি ডিসাইড করেছো you should get married. So it's your problem. At present, you are unmarried. At present, you are unmarried. Now you feel that you should get married. So there is a gap between your present condition and your expected condition. So you have a problem. অথবা তুমি নিজে বিয়ে না করো, তোমার আত্মীয় স্বজন, নিজের ভাই বোন এদেরকে বিয়ে দেবে, তোমার ফ্যামিলিতে খোঁজা হচ্ছে, বর অথবা কনে খোঁজা হচ্ছে। সো ইউর ফ্যামিলি হ্যাজ এ প্রবলেম, ইউর ফ্যামিলি ফেসেস এ প্রবলেম। বর খোঁজা হচ্ছে অথবা কনে খোঁজা হচ্ছে। এখন খুঁজতে গেলে তো অনেক খুঁজে পাওয়া যাবে। দি মোর ইউ সার্চ, দি মোর অল্টারনেটিভস ইউ উইল গেট। তুমি কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, এখানে ডিসিশন ক্রাইটেরিয়া ঠিক করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বিয়ে শাদীর সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা কি করি, কি কি ক্রাইটেরিয়া ঠিক করি? শিক্ষাগত যোগ্যতা, বরকে বা কনকে শিক্ষিত হইতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। শিক্ষা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হয় দেখতে সুন্দর হতে হবে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আরেকটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে লম্বা হতে হবে। সো অ্যানাদার ক্রাইটেরিয়া। এখন এই ক্রাইটেরিয়া কেউ অনেক ক্রাইটেরিয়া, বেশি ক্রাইটেরিয়া সেট করে, কেউ আবার কম ক্রাইটেরিয়া নিয়ে সিদ্ধান্ত নিয়ে পারে। এখন তুমি কি কি ক্রাইটেরিয়া ঠিক করছো? বিয়ে শাদীর সিদ্ধান্তের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, তারপর তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স একটা ক্রাইটেরিয়া। অনেকে আবার খোঁজে অমুক জেলায় হলে ওখানে ছেলে বিয়ে দেবো না, মেয়ে বিয়ে দেবো না, এটা থাকে, নেগেটিভ অ্যাটিটিউড থাকে। বিশেষ অঞ্চলে হতে হবে, নিজের অঞ্চলে এলাকার হইতে হবে, এরকমও বলে। ওকে, এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে যে ইকোনমিক স্ট্যাটাস, শ্বশুর পক্ষের অর্থনৈতিক অবস্থাটা কিরকম, ইকোনমিক স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস। এইভাবে তুমি অনেক ক্রাইটেরিয়া সেট করতে পারো। যে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে আগে কিছু ক্রাইটেরিয়া ঠিক করতে হবে, যে এই ক্রাইটেরিয়া দেখে আমি ফাইনাল সিদ্ধান্তটা নেব। ওকে, ক্রাইটেরিয়া ঠিক করলে থার্ড স্টেপ হচ্ছে অ্যালোকেট ওয়েটস টু দি ক্রাইটেরিয়া। তুমি কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করলে। বিয়ে শাদীর ব্যাপারে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে এখন ক্রাইটেরিয়া ঠিক করার পরে এখন তোমাকে ওয়েট দিতে হবে। সবগুলো ক্রাইটেরিয়া কি তোমার কাছে সমান গুরুত্বপূর্ণ? আর অল দি ক্রাইটেরিয়া ইকুয়াল ইম্পর্টেন্ট টু ইউ? কারো কারো কাছে সে কেউ কোনো ছাড় দিতে রাজি না, এমন কেউ আছে। বিয়ে শাদীর সিদ্ধান্তের ক্ষেত্রে শুধু খোঁজে, ওই বললাম শিক্ষাগত যোগ্যতা খোঁজে, চেহারা চরিত্র খোঁজে, তারপর অর্থনৈতিক অবস্থা খোঁজে। এসব খুঁজতে খুঁজতে দেখা যায় শুধু খুঁজতে খুঁজতে সারা জীবন চলে যায়, বিয়ে শাদী আর হয় না।
এই জন্যে ক্রাইটেরিয়া, তুমি কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করবে এবং সেই ক্রাইটেরিয়ার ভিতরে তোমাকে ওয়েট দিতে হবে। যদি তুমি মনে করো যে সবগুলো ক্রাইটেরিয়া আমার কাছে সমান গুরুত্বপূর্ণ, তাহলে আর তোমার ওয়েট দেওয়ার দরকার নেই। আর যদি মনে করো সাম ক্রাইটেরিয়া আর মোর ইম্পর্টেন্ট দেন আদার্স, তাহলে তোমাকে ওয়েট দিতে হবে। তুমি 5টা ক্রাইটেরিয়া ঠিক করছো, এই 5টা ক্রাইটেরিয়ার ভিতরে কোন ক্রাইটেরিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাকে বেশি ওয়েট দিতে হবে। যে ক্রাইটেরিয়াটা কম গুরুত্বপূর্ণ সেখানে তুমি কম ওয়েট দেবে। যেটা বললাম যে বিয়ে শাদীর সিদ্ধান্তের ক্ষেত্রে নিজের অথবা কোনো আত্মীয় স্বজনের, ভাই বোনের, এখন তুমি ক্রাইটেরিয়া ঠিক করলা, এখন সবগুলো ক্রাইটেরিয়া তোমার কাছে সমান, তোমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে ওয়েট দেওয়ার দরকার নেই। ইফ অল ক্রাইটেরিয়া আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাহলে কোনো ওয়েটিং দরকার নাই। কিন্তু যদি কোনো কোনো ক্রাইটেরিয়া বেশি গুরুত্বপূর্ণ হয়, সবচেয়ে শিক্ষা হলো 1 নম্বর, শিক্ষিত হতেই হবে। শিক্ষাটা তাদের বেশি গুরুত্ব পাবে। তাহলে আর কেউ যদি মনে করে যে না, দেখতে ভালো হইতে হবে, সুন্দর হইতে হবে বা সুন্দরী হইতে হবে, তাহলে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা তখন ওয়েট বেশি পাবে। অথবা কেউ কেউ বলে খুব ফিজিক্যালি টল হইতে হবে, সেখানে টলনেসটা একটা বেশি গুরুত্ব পাবে। এখন কোন ক্রাইটেরিয়া তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, সেইটা বিচার করে ক্রাইটেরিয়ার এগেনস্ট, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার এগেনস্টে তোমাকে ওয়েট দিতে হবে। টোটাল ওয়েট যদি 100 হয়, ইফ টোটাল ওয়েট ইজ 100, তাহলে ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়া কোনটা কত পয়েন্ট পাবে। 100 তো অনেক সময় একটু বড় ফিগার হয়ে যায়। নর্মালি আমরা ওয়েট দিই 10-এর ভিত্তিতে। 10 একটা সহজ নাম্বার, easily understandable to everybody. 10 যদি ম্যাক্সিমাম পয়েন্ট 10 ধরে নেই, ম্যাক্সিমাম পয়েন্ট যদি 10 ধরে নেই, তাহলে এর মধ্যে এডুকেশন কত পয়েন্ট পাওয়া উচিত। এডুকেশন যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এডুকেশনে 10 পয়েন্ট পাবে। তারপরে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স 10-এর থেকে কমে আসবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা বেশি ওয়েট দিবে, আর আস্তে আস্তে তোমার ওয়েট কমিয়ে আনতে হবে। বাকিগুলো ক্রাইটেরিয়ার ভিতরে ওয়েট কমিয়ে আনতে হবে। যদি এরপরে হয় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা গুরুত্বপূর্ণ বেশি হয়, তাহলে নেক্সট ওয়েটটা যাবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার ওয়েট কত হবে, 10-এর নিচে হইতে হবে। শিক্ষা ছিল তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওটাকে 10 পয়েন্ট দিলে, ওয়েট 10। কারণ এরপরে যে ক্রাইটেরিয়াগুলো আছে তার ওয়েট হবে 10-এর চেয়ে কম। শিক্ষার পরে আর যে সমস্ত ক্রাইটেরিয়া, যেমন বললাম যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটার ওয়েট হতে পারে 9 অথবা 8 অথবা 7, 10-এর চেয়ে কম ওয়েট দেবে। এরপরে অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক স্ট্যাটাস, এটা যদি এই যে কোন ফ্যাক্টর কার কাছে কত গুরুত্বপূর্ণ, ইট উইল ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। কারো কাছে শিক্ষা খুব বেশি গুরুত্ব পাবে, কারো কাছে ইকোনমিক স্ট্যাটাসটা, ইকোনমিক সলভেন্সি বেশি গুরুত্ব পাবে, কারো কাছে সোশ্যাল স্ট্যাটাস বেশি গুরুত্ব পাবে। এক একজনের কাছে এক একজনের প্রেফারেন্স এক এক ধরনের হবে। প্রেফারেন্স তুমি দেখবে তোমার প্রবলেম নেই, বা তোমার ফ্যামিলির প্রবলেম নিয়ে তুমি ওয়েটিং করবে। তোমার ফ্যামিলি যেভাবে ওয়েটিং করে সেইভাবে তুমি ওয়েট বসাবে, কোনটাকে বেশি গুরুত্ব দেয়, কোনটাকে কম গুরুত্ব দেয়। কম গুরুত্ব হইলে 10-এর সাথে কম ওয়েট দেবা, আর ম্যাক্সিমাম ওয়েট দেবা 10। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াকে আমরা 10 ওয়েট দেবো। 10 হচ্ছে ম্যাক্সিমাম ওয়েট। কেন 10 ঠিক করলাম? বিকজ 10 is a very easily understandable number for everybody. 10 সংখ্যাটা সবার কাছে খুবই পরিচিত এবং সহজে এটা বোধগম্য সবার কাছে। ওকে, ক্রাইটেরিয়া ঠিক করলে, ক্রাইটেরিয়া ঠিক করার পরে আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, ডেভেলপ অল্টারনেটিভস। আমরা ক্রাইটেরিয়া ঠিক করছি, ক্রাইটেরিয়ার এগেনস্ট ওয়েট বসিয়ে দিয়েছি, এখন আমাদেরকে অল্টারনেটিভ খুঁজতে হবে।
we have to look for the alternatives. এখন সবাইকে বলতে হবে আমাদের একটা ছেলে দরকার অথবা একটা মেয়ে দরকার। যত বেশি তুমি বলবা তত বেশি তোমার অল্টারনেটিভ আসতে থাকবে। যত বেশি তুমি আত্মীয় স্বজনকে বলো যে তোমরা খোঁজ করো, এই ক্রাইটেরিয়া তুমি আগেই ঠিক করেছ, এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এই ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করে এরকম দেখে শুনে আমাদেরকে প্রস্তাব নিয়ে আসো। যত বেশি তুমি খোঁজ খবর করবে তত বেশি অল্টারনেটিভ প্রস্তাব তোমার কাছে আসতে থাকবে। The more you search, the more alternatives will be coming. অনেকে তো পেপারে বিজ্ঞাপন দিয়ে দেয়, আত্মীয় স্বজনকে তো বলেই পেপারে পাত্র চাই, পাত্রী চাই, বিজ্ঞাপন দিয়ে থাকে এই ক্রাইটেরিয়া। যার জন্য চাই তারও কিছু বর্ণনা দেওয়া হয় এবং কি চাই আমরা সেটাও বর্ণনা দেওয়া হয়। এটা ক্রাইটেরিয়া ঠিক করে অ্যাড দিয়ে দিলে দেখা গেছে অনেকেই তখন যোগাযোগ করে। So the more you search, the more alternatives will be coming to you. So searching the alternative হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ, ডেভেলপ অল্টারনেটিভস। আর 5 নম্বর স্টেপ হচ্ছে ইভ্যালুয়েট দি অল্টারনেটিভস। প্রস্তাব তুমি পেয়ে গেলা, 20 খান 10 খান প্রস্তাব আসলো, এখন এই প্রস্তাবগুলোকে তোমাকে ইভ্যালুয়েট করতে হবে। You have to evaluate each and every alternative against the criteria you have set. ক্রাইটেরিয়াটাকে সেট করাই আছে, ওই ক্রাইটেরিয়ার আলোকে তোমাকে প্রত্যেকটা অল্টারনেটিভকে, যেগুলো প্রস্তাব তোমার কাছে এসেছে, এই সবগুলো অল্টারনেটিভকে মূল্যায়ন করতে হবে। Every alternative has to be evaluated. আর প্রত্যেকটা অল্টারনেটিভকে কম্পেয়ার করতে হবে। তোমার কাছে 10টা প্রস্তাব থাকে আর এডুকেশন তোমার নাম্বার 1 ক্রাইটেরিয়া, তাহলে তুমি 10 জনের শিক্ষাগত যোগ্যতা দেখবে। 10 জনের শিক্ষাগত যোগ্যতা তুমি দেখবে, সবচেয়ে শিক্ষাগত যোগ্যতা যারা ভালো তাকে আবার 10 পয়েন্ট দেবে মূল্যায়ন করার জন্য। তোমাদের খাতা মূল্যায়নে আমরা সবচেয়ে ভালো উত্তর হইলে আমরা বেশি নম্বর দিই। একইভাবে 10টা প্রস্তাব তোমার কাছে থাকে, এই 10টা প্রস্তাবের প্রত্যেক কাছ থেকে বায়োডাটা নিয়ে এসেছো অ্যাকর্ডিং টু ইউর ক্রাইটেরিয়া, যে কালেক্টেড দি বায়োডাটা। এখন সেগুলি বলে সেখান থেকে ইনফরমেশন নিয়ে তুমি মূল্যায়ন করো। যার কোয়ালিফিকেশন সবচেয়ে ভালো 10 জনের ভিতরে, তাকে তুমি আবার ম্যাক্সিমাম 10 পয়েন্ট দেবে। আবার যার শিক্ষাগত সবচেয়ে কম, তাকে সবচেয়ে কম পয়েন্ট দেবে, 1, 2, 3 যে কোনো পয়েন্ট দিবে তুমি। এইভাবে প্রত্যেকটা অল্টারনেটিভকে প্রত্যেকটা ক্রাইটেরিয়ার এগেইনস্টে আবার মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পর তারপরে তোমাকে সবগুলো ক্রাইটেরিয়ার একসাথে পয়েন্টিং করে স্কোরিং করে যোগ করো। যোগ করে দেখো যে কার পয়েন্ট সবচেয়ে বেশি। যার পয়েন্ট সবচেয়ে বেশি হয় সেটাই হচ্ছে বেস্ট অল্টারনেটিভ দ্যাট উইল গিভ ইউ দ্য ম্যাক্সিমাম বেনিফিট। সব প্রত্যেকটা অল্টারনেটিভ মূল্যায়ন করে তারপরে তোমাকে ফাইনালি সিদ্ধান্ত নিতে হবে যে কোন অল্টারনেটিভ কত স্কোর করলো। তোমাকে স্কোরিং করতে হবে, যে অল্টারনেটিভ সবচেয়ে হাইয়েস্ট স্কোর করবে সেটাকে তুমি ফাইনালি চুজ করবে। ওকে, সিলেক্টিং দি বেস্ট অল্টারনেটিভ, এটা হচ্ছে 6 নম্বর স্টেপ হচ্ছে সিলেক্টিং দি বেস্ট অল্টারনেটিভ। 10 জনকেই মূল্যায়ন করলে, মূল্যায়ন করে দেখো কার কত স্কোর হলো। The one scoring the highest should be the best choice and it should be, he or she should be decided. ওকে, এরপরে আমরা 6 এর পরে আরেকটা পয়েন্ট, আরেকটা স্টেপ অ্যাড করতে বলছি, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। যে কোনো স্টেপের ক্ষেত্রেই, যে কোনো প্রসেসের ক্ষেত্রেই লাস্ট স্টেপ ইজ অলওয়েজ দি ইভ্যালুয়েশন। তোমার ডিসিশন ঠিক হলো কিনা এটাকে আবার ফলো আপ করতে হবে। ফলো আপ হচ্ছে 7 নম্বর স্টেপ। এটা আমাদের বইতে নাই, বাট ইট শুড অলসো বি ইনক্লুডেড। যে কোনো প্রসেসের ভিতরে ফলো আপ ইজ দি লাস্ট স্টেপ। যে কোনো প্রসেসের ভিতরে অনেকগুলো স্টেপ থাকে,
স্টেপগুলো ওয়ান বাই ওয়ান ডিসকাস করতে হয় এবং লাস্ট স্টেপ ইজ অলওয়েজ দি ফলো আপ। ফলো আপ মানে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্তটাই নিয়ে তোমাকে হাত পা গুটিয়ে বসে রাখলে হবে না, তোমাকে আরো ফলো আপ করতে হবে যে সিদ্ধান্ত নিয়েছো whether this decision is a right one, সঠিক হয়েছে কিনা। সেই বিয়ে শাদীর কথায় যদি আবার আমরা আসি, বিয়ে হয়ে গেল, তো বিয়ে হয়ে গেলে এখন ফলো আপ করতে হবে, অর্থাৎ বিয়ে পরবর্তী জীবনটা কেমন যায়, how the life goes, how the life goes. If the life goes smoothly, then your decision was right. কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় the life does not go very smoothly. ঠিক মতো ম্যাচিং হয় না, দেখা যায় নানান ধরনের সমস্যা রাইজ করে, নানান ধরনের কনফ্লিক্ট রাইজ করে। তার মানে ফলো আপ করে দেখা যায় যে লাইফ ইজ নট রানিং ভেরি স্মুথলি। দ্যাট মিনস ইউর ডিসিশন ওয়াজ রং, সঠিক সিদ্ধান্ত নিতে পারো নাই, ভুল অল্টারনেটিভ চুজ করেছ, যার ফলে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যাচ্ছে না। দ্যাট মিনস ইউর ডিসিশন ওয়াজ রং। মেবি ইউর ক্রাইটেরিয়া ওয়াজ রং, ইউর ডিসিশন ক্রাইটেরিয়া ওয়ার রং, ঠিক প্রপারলি অ্যালোকেট ওয়েট দিতে পারো নাই ঠিক মতন, রং ওয়েট দিয়েছো। সেটাকে ভালো মনে করেছো, সেটাকে হাইয়েস্ট ওয়েট দিয়েছো, কিন্তু আসলে অত পয়েন্ট সেখানে দেওয়া ঠিক হয়নি। সো তোমার ডিসিশন সঠিক হতে পারে, আবার রংও হতে পারে। এই জন্য ইউ হ্যাভ টু ফলো আপ, ইউ হ্যাভ টু ফলো আপ ওয়েদার, টু চেক ওয়েদার ইউর ডিসিশন ওয়াজ রিয়েলি রাইট ডিসিশন অর নট। যদি ডিসিশন সঠিক হয়ে থাকে দেন ইট ইজ ফাইন। আর যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, ইফ থ্রু ফলো আপ ইউ টু নো that your decision was not a right decision, in that case তোমাকে ফলো আপ করে আবার নতুন সিদ্ধান্ত নিতে হবে। You have to take a new decision. সেখানে তোমার ক্রাইটেরিয়া আবার চেঞ্জ করতে হবে। সেই ক্রাইটেরিয়া প্রথমে তুমি সিদ্ধান্ত নিয়েছিলে, সেই ক্রাইটেরিয়াগুলো কিছু মডিফাই করতে, যেভাবে তুমি ওয়েট দিয়েছিলে সেই ওয়েট হয়তো ঠিক হয় না, সে ওয়েটিংটাও চেঞ্জ করতে হবে। করে ইউ হ্যাভ টু টেক এ ফ্রেশ ডিসিশন, আবার নতুন ডিসিশন তোমাকে নিতে হবে। সো there is seven steps in the rational decision making process. Our next topic is যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে চাই, রেশনাল সিদ্ধান্ত নিতে চাই, তাহলে আমাদের এই 7টা স্টেপ ফলো করতে হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় আমরা এই এত সব স্টেপ ফলো করে, এত সব ক্রাইটেরিয়া ঠিক করে, ইভ্যালুয়েশন করে, দেখা যায় ইটস এ ভেরি টাইম কনজিউমিং প্রসেস। ইট ইজ এ ভেরি টাইম কনজিউমিং প্রসেস। আর যতই বেশি তুমি টাইম দেবে ততই বেশি তোমার সিদ্ধান্ত রেশনাল হওয়ার কথা। কিন্তু বিকজ অফ সাম লিমিটেশন অফ রিসোর্সেস, আমাদের হাতে সময় খুব অল্প, আমাদের সাথে টাকা পয়সাও অল্প, কাজেই with our limited resources we cannot go for using all these steps in rational decision making very properly, যার ফলে দেখা যায় বাস্তব ক্ষেত্রে আমরা পুরোপুরি রেশনাল হইতে পারি না, আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। বাস্তব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়। উই ক্যান নট বি 100% রেশনাল। বিয়ে শাদীর ক্ষেত্রে চিন্তা সবচেয়ে সুন্দরী পাত্র অথবা পাত্রী চাই, কিন্তু দেখা গেছে যে সুন্দর তত সুন্দর আর খুঁজে পাওয়া যায় না, অথবা সুন্দরী বা সুন্দর পেলে আবার লেখাপড়া ভালো পাওয়া যায় না। একদিকে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, এক বা একাধিক দিকে তোমাকে কম্প্রোমাইজ করে তোমাকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। ইউ ক্যানট গেট বেনিফিটস ইন অল রেসপেক্টস ইকুয়ালি, সো ইউ হ্যাভ টু make a compromised decision, যেটাকে আমরা বলি bounded decision. We cannot do 100% rational. We can be rational only up to a certain level. Up to a certain level আমরা rational হতে পারবো, আর বাকি বিষয়টাকে আমাদের sacrifice করতে হবে, compromise করতে হবে। That is called bounded rationality. Instead of being 100% rational, we can be rational to the extent of 30%, 40%, 50%, 60%, but we can never be 100% rational.
কাজে রেশনালিটিকে আমাকে কম্প্রোমাইজ করে বাউন্ডেড রেশনালিটির মাধ্যমে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, another method of decision making is intuition. ইনটুইশনের মাধ্যমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় বাস্তব ক্ষেত্রে। ইনটুইশন মানে কি? ইনটুইশন হচ্ছে যে যারা সিদ্ধান্ত নেয়, ম্যানেজারদের অতীত অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, এই সব কিছু কাজে লাগে। আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, এই সব কিছু মিলিয়ে যিনি সিদ্ধান্ত নেবেন তার ব্যক্তিগত কিছু প্রেফারেন্স, বায়াসনেস, তার অভিজ্ঞতা, তার একাডেমিক যোগ্যতা, সব কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া। এত সব আমরা যে মূল্যায়ন, স্টেপ বাই স্টেপ মূল্যায়ন করতে গেলে এটা পুরো মেকানিক্যাল প্রসেস, টাইম কনজিউমিং প্রসেস, এত সব করার দরকার নেই। আমরা যদি ওয়ার্ক এজ এ ম্যানেজার ইন সাম অর্গানাইজেশন, তাহলে ম্যানেজারদের অতীত অভিজ্ঞতা আছে, তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের নিজস্ব কিছু বায়াসনেস, প্রেফারেন্স আছে, এই সবগুলোকে কাজে লাগিয়ে তারা রেগুলারলি খুব কুইক সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। ম্যানেজার্স আর টেকিং ভেরি কুইক ডিসিশনস। ইভ্যালুয়েশন করতে গিয়ে, রেশনাল সিদ্ধান্ত নিয়ে 7টা স্টেপ ফলো করতে গিয়ে এত সব করে বাস্তবের সিদ্ধান্ত নেওয়া যায় না। তারা খুব তাড়াহুড়া করে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আলোকে যেটাকে তারা ভালো মনে করে তারা কুইক সিদ্ধান্ত দিয়ে দেয়। That is called decision making by intuition. Okay. আমাদের প্রশ্নটা হয়ে গেল এটা। নেক্সট আমরা দেখবো, অনেক কিছু আছে বলে বাদ দিয়ে যাই। নেক্সট টপিককে আমরা যাব মোটিভেশন চ্যাপ্টার। মোটিভেশন চ্যাপ্টারের সিনপসিসটা নিয়ে নাও। আমরা আজকে আর সময় পাবো না, পরবর্তী ক্লাসে আমাদের দেখতে হবে। প্লিজ টেক এ সিনপসিস। Take a synopsis of the next chapter, motivation. Chapter number 7, motivation concepts. এরপরে একটা synopsis now. What is motivation? You have to define it. First, you have to define synopsis task নিয়ে আমরা আগামী ক্লাসে elaborate করব। প্রথমে আমরা define করব what is motivation. Okay. এরপরে আমরা দেখব what are the elements of motivation, page number 215. Defining motivation, elements of motivation, এগুলো আছে page number 215 of our textbook under the heading defining motivation. এখানে definition রয়েছে, at the same time motivation এর কতগুলো এলিমেন্ট রয়েছে। মোটিভেশনের আগে আমরা আরেকটু ডিসকাস করব। মোটিভেশন ডিফাইন করার আগে পারফরমেন্স, হোয়াট ডু মিন বাই গুড পারফরমেন্স, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ গুড পারফরমেন্স। আগে পারফরমেন্স দিয়ে শুরু করব। এটা আমাদের বইতে ভালো করে বলা নাই, বাট উই উইল ডিসকাস ইট। হোয়াট ইজ পারফরমেন্স, হোয়াট আর দ্য এলিমেন্টস অফ গুড পারফরমেন্স। ভালো পারফরমেন্সের কতগুলো এলিমেন্ট রয়েছে। What are the elements of good performance? তারপরে আমরা আসবো মোটিভেশনের উপরে। ভালো পারফরমেন্সের একটা এলিমেন্ট হচ্ছে মোটিভেশন। তুমি যদি কারো কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করো, নিতে চাও, তাহলে কিভাবে ভালো পারফরমেন্স তার কাছ থেকে পেতে পারো? পাওয়ার জন্য অনেকগুলো এলিমেন্ট আছে, তার মধ্যে একটা এলিমেন্ট হলো মোটিভেশন। ভালো পারফরমেন্সের একটা পূর্ব শর্ত হচ্ছে মোটিভেশন এলিমেন্ট। মোটিভেশন ছাড়াও আরো এলিমেন্ট আছে, এগুলো ডিসকাস করার পরে আমরা আসবো মোটিভেশনের মধ্যে। হোয়াট ইজ মোটিভেশন, ইউ ডিফাইন ইট। হোয়াট আর দি এলিমেন্টস অফ মোটিভেশন, সেটাও দেখো। এরপরে আসো হোয়াট ব্রিফলি ডিসক্রাইব দি প্রসেস অফ মোটিভেশন। মোটিভেশনের একটা লেংদি প্রসেস,
motivation is a lengthy process. Step by step আমরা ডিফাইন করব। এটা আমাদের টেক্সট বইতে ভালো নাই, আমি আমাদের ডিসকাস করব তোমাদের সামনে। What are the steps involved in the process of motivation? মোটিভেশনের স্টেপগুলো কি? এরপরে আমরা নেক্সট টপিক হবে থিওরিজ অফ মোটিভেশন। মোটিভেশনের অনেক থিওরি আছে, এই সবগুলো থিওরি আমাদের এই অল্প সময় কভার করতে পারবো। ইম্পর্টেন্ট কিছু থিওরি নিয়ে আলোচনা করব। উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট থিওরিজ অফ মোটিভেশন। এই থিওরির ভিতরে প্রথম থিওরিটাই হচ্ছে পেজ নাম্বার 215 এর ভিতরে, হাইরার্কি অফ নিডস থিওরি। হাইরার্কি অফ নিডস থিওরি গিভেন বাই আব্রাহাম মাসলো। মাসলো সাহেবের নিড হাইরার্কি থিওরি, এর উপরে তোমাদের প্রেজেন্টেশনও আছে, তাকে যেন দিয়েছি। মাসলোস নিড হাইরার্কি থিওরি। ওকে, এরপরে আমরা দেখব অ্যানাদার ইম্পর্টেন্ট থিওরি, সেটা হচ্ছে আমাদের বইতে পেজ নাম্বার 217, থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। একটু আগে কোন মেয়ে জিজ্ঞেস করলে জানো, ওর টপিক হচ্ছে থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। কাকে দিয়েছে এটা? এটাকে আমাকে জিজ্ঞেস করতেছিল, কে জিজ্ঞেস করছিল? থিওরি এক্স, থিওরি ওয়াই। জি স্যার, আমি কৃষিকা। ঋষিকা, ঋষিকা, ওকে। ঋষিকার টপিক এখন তুমি পেয়ে গেছো, থিওরি এক্স, থিওরি ওয়াই। এটা তুমি আজকে সিনপসিসটা নাও, আমরা আগামী ক্লাসে এটা এলাবোরেট করব। ডগলাস ম্যাকগ্রেগরস থিওরি এক্স অ্যান্ড থিওরি ওয়াই। ওকে, এরপর আরেকটা থিওরি হচ্ছে টু ফ্যাক্টর থিওরি, পেজ নাম্বার 218। ব্রিফলি ডিসক্রাইব দ্য টু ফ্যাক্টর থিওরি অফ মোটিভেশন। অনেকগুলো থিওরি আছে তোমাদের বইতে, এবং পরীক্ষায় হয়তো লিখতে হবে দু একটা থিওরি সম্পর্কে। তোমাকে তো সবগুলো থিওরি একসাথে চাওয়া হবে না, কিন্তু কোনটা চাওয়া হবে ইউ ডোন্ট নো। এই জন্য ইম্পর্টেন্ট সবগুলো থিওরি সম্পর্কে তোমাদের কনসেপ্ট থাকতে হবে। টু ফ্যাক্টর থিওরি, এটাকে এক্সপ্লেন করতে হবে। ব্রিফলি ডিসক্রাইব দ্য টু ফ্যাক্টর থিওরি অফ মোটিভেশন। ওকে, তারপরে আরেকটা থিওরি হচ্ছে ম্যাকক্লেল্যান্ডস থিওরি, পেজ নাম্বার 219, থ্রি নিডস থিওরি। থ্রি নিডস থিওরি গিভেন বাই ম্যাকক্লেল্যান্ড। ম্যাকক্লেল্যান্ডের থিওরির উপরে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওকে, এরপরে আরো বেশ কিছু থিওরি আছে, এগুলোকে আমরা স্কিপ করে যাই। স্কিপ করে গিয়ে বরং আমরা চলে যাই reinforcement theory, important theory, page 211. Reinforcement theory, page 211, 211। ওকে, এটা সম্পর্কে আমরা জানবো। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে পেজ নাম্বার 233 অফ আওয়ার টেক্সট বুক, সেটা হচ্ছে ইকুইটি থিওরি। ইকুইটি থিওরি অফ মোটিভেশন। এই প্রত্যেকটা থিওরির উপরে তোমাদের প্রেজেন্টেশন দেওয়া আছে ভাগ ভাগ করে। ইকুইটি থিওরি বলতে আমরা কি বুঝি, এটাকেও ডিফাইন করতে হবে, এক্সপ্লেন করতে হবে। ইকুইটি থিওরি অফ মোটিভেশন, পেজ 233। এটা ডিফাইন করার পর আমরা যাব নেক্সট ইম্পর্টেন্ট থিওরি, and perhaps last for now, expectancy theory, page number 238, 238, expectancy theory of motivation. মোটামুটি আমরা আরো এখানে এক ডজনের বেশি থিওরি আছে, আমরা কয়েকটি ইম্পর্টেন্ট থিওরি লিস্ট করলাম। এগুলো সম্পর্কে আমাদের শিখতে হবে, এবং এগুলো আমরা আগামী ক্লাসেই শুরু করি। মোটিভেশন থিওরি,
এখন যদি তোমাদের কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, যা আলোচনা হলো বা আলোচনার বাইরেও। ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েরিজ, you can raise the queries to me and I can try to clarify it as much as possible. নতুন কেউ কি জয়েন করেছো ক্লাসে? অ্যাবসেন্টিদের নাম আমি শাউট করি, যাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড করা হয় নাই তাদেরকে আমি শাউট করছি। আবার দেখো কেউ আসতো কিনা। রিজওয়ান জামান অ্যাবসেন্ট, সাদিয়া মেহনাজ absent, Naimur Rahman absent, Shahriar Khan absent, Zannatun Firdaus Shurubi absent, Muhammad Arman absent, Azizul Hakim absent, Tawhidul Islam আসতো নাকি? স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ডিসকানেক্টেড স্যার, ডিসকানেক্টেড। তো এসেছিল। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে ওকে দিয়ে দিলাম। ওকে, সো এসেছিল স্যার। তারপর মারুফ হোসেন অ্যাবসেন্ট, বুরহানুদ্দিন অ্যাবসেন্ট। এই হলো অ্যাবসেন্টেরা। এখন যারা অ্যাবসেন্ট তাদের টপিকগুলো মনে হয় দিয়ে দিই, কারণ ওরা আবার নইলে ক্লাসে আসতে পারেনি। টপিকটা যদি না জানে তো রেডি করবো কীভাবে? প্রেজেন্টেশন টপিক রেকর্ডটা যদি ওরা দেখে নেয় তাহলে জানতে পারবে। যে টপিকগুলো আমি একটু আউট করি, যারা যারা নেয় নেই টপিক। রিজওয়ান জামান আসে নাই, টপিক নেওয়া হয় নাই। রেকর্ড হয়ে থাকুক, ওই রেকর্ড থেকে জেনে নেবে। রিজওয়ান জামানের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট স্কিলস। ম্যানেজমেন্ট স্কিলের উপরে তাকে প্রেজেন্টেশন দিতে হবে। ওকে, নাহিদ নাসিয়া আসছো তো? নাহিদ নাসিয়া তো এটাই কথা বলছে, এখন ডিসকানেক্টেড। নাহিদ নাসিয়া প্রেজেন্ট করবে কন্ট্রিবিউটিং ডিসিপ্লিনস টু অর্গানাইজেশনাল বিহেভিয়ার, চ্যাপ্টার 1 থেকে। কন্ট্রিবিউটিং ডিসিপ্লিনস। স্যার আমারটা একটু বলতে পারবেন স্যার? আবার কোনটা? আমারটা একটু আবার বলতে পারবেন যে আমার ইয়াটা কি ছিল টপিকটা? রিজওয়ান জামান না স্যার, মাহমুদ হোসেন চৌধুরী স্যার। ইমোশনাল মুডস ছিল মনে হয়। ইমোশনাল হোসেন চৌধুরী। ইয়েস স্যার। আগে নিয়েছো তুমি? ইয়েস স্যার। স্যার আমার মনে হয় স্যার ইমোশনাল মুডস ছিল আমারটা। স্যার আবার যদি মানে এনশিওর করেন আমাকে। মাহমুদ হোসেন চৌধুরী, কোর সেলফ ইভ্যালুয়েশন। মাহমুদ হোসেন চৌধুরী। ওকে, আবার আমি শাউট করে দিই সবাইকে। সাব্বির মিনা হচ্ছে ফাংশনস অফ ম্যানেজমেন্ট। রিজওয়ান জামান করবে ম্যানেজমেন্ট স্কিলস। সাদিয়া মেহনাজ করবে ম্যানেজমেন্ট রোলস অফ ম্যানেজমেন্ট। নাহিদ নাসিয়া টপিক হচ্ছে কন্ট্রিবিউটিং ডিসিপ্লিনস টু অর্গানাইজেশনাল বিহেভিয়ার। ওবিতে যে কন্ট্রিবিউটিং ডিসিপ্লিনগুলো, সাইকোলজি, সোশিওলজি, এগুলো। ওকে, এরপরে হচ্ছে আসিফ মাহমুদ, তার টপিক হচ্ছে এজ অ্যান্ড পারফরমেন্স। এজের সাথে পারফরমেন্সের সম্পর্কটা, কাদের পারফরমেন্স ভালো, ইয়াঙ্গারদের না এজেড লোকদের। ওকে, শহীদুল ইসলামের টপিক হচ্ছে জেন্ডার অ্যান্ড পারফরমেন্স। মেলরা ভালো করে না ফিমেলরা ভালো করে পারফরমেন্স, জেন্ডার অ্যান্ড পারফরমেন্স, শহীদুল ইসলাম। ওকে, হুমায়রার টপিক হচ্ছে অ্যাটিটিউডস অ্যান্ড ইটস কম্পোনেন্টস। অ্যাটিটিউড
ডেফিনেশন কাকে বলে এবং অ্যাটিটিউডের যে কম্পোনেন্টগুলো রয়েছে এর উপরে প্রেজেন্টেশন। শারমিন জাহান তিথি উইল মেক প্রেজেন্টেশন অন জব স্যাটিসফ্যাকশন, কাকে বলে, কিভাবে জব স্যাটিসফ্যাকশন তৈরি হয়, ফ্যাক্টরগুলো কি, এগুলো নিয়ে তৈরি করলে হবে। ওকে, 9 নম্বর হচ্ছে ফারদিন নাসির চৌধুরী। ফারদিন নাসির, হ্যাঁ, ইমোশনস এন্ড মুডস। ফারদিন নাসির চৌধুরীর টপিক হচ্ছে ইমোশনস অ্যান্ড মুডস, নেচার, এদের মধ্যে পার্থক্য এসব। মেজবাহ টপিক হচ্ছে সোর্সেস অফ sources of emotions and moods. Okay, সাজিদ হোসেন টপিক হচ্ছে ইমোশনাল লেবার। সাজিদ হোসেন টপিক হচ্ছে ইমোশনাল লেবার। ওকে, ইশতিয়াক চৌধুরী হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে। শাহরিয়ার খান will present on Big Five model. Big Five মডেলের উপরে কাজ করবে শাহরিয়ার খান। মাহমুদ হাসান চৌধুরী হচ্ছে কোর সেলফ ইভ্যালুয়েশন in the chapter personality, core self evaluation. Okay, next, Asif Hassan Dipto nahi absent. Hamid Mustafa Chaudhary, ওর টপিক হচ্ছে ম্যাকিয়াভেলিয়ানিজম। তারপর জান্নাতুল ফেরদৌস সুরভি, ওর টপিক হচ্ছে নার্সিসিজমের উপরে প্রেজেন্ট করবে জান্নাতুল ফেরদৌস। ওকে, মোহাম্মদ আরমান, ওর টপিক হচ্ছে ভ্যালুর ভিতরে লিখতে হবে, ভ্যালু কাকে বলে, ভ্যালু কত রকমের হয়, এসব এক্সাম্পল দিয়ে ডিসক্রাইব করবে আরমান, ভ্যালুর উপরে। আজিজুল হাকিম will present on perception and factors affecting perception. টপিক হচ্ছে পারসেপশন ইন জেনারেল, আর পারসেপশন কিভাবে এফেক্টেড হয়, কোন ফ্যাক্টর দিয়ে পারসেপশন প্রভাবিত হয়, আর পারসেপশন ডিফার ফ্রম পারসন টু পারসন, কেন, কি কারণে, ফ্যাক্টরগুলো কি, ফ্যাক্টরগুলোর উপরে প্রেজেন্ট করবে পারসেপশন। কি নাম বললাম, আজিজুল হাকিম। ওকে, তারপরে তৌহিদুল ইসলাম, ওর টপিক হচ্ছে অ্যাট্রিবিউশন থিওরি, যেটা আমরা গতকাল আলোচনা করেছি, অ্যাট্রিবিউশন থিওরি। তারপর জহুরুল বারি উইল প্রেজেন্ট অন শর্টকাটস ইন জাজিং আদার্স। অন্যদেরকে মূল্যায়ন করতে গেলে আমরা অনেক শর্টকাট ইউজ করি, গত ক্লাসে আলোচনা হয়েছে শর্টকাটগুলো, এই শর্টকাটের উপরে প্রেজেন্ট করবে, শর্টকাটস ইন জাজিং আদার্স। ওকে, দেন মারুফ হোসেন, ওর টপিক হচ্ছে ডিসিশন মেকিং, যেটা আজকে আলোচনা করা হলো, আজকে আলাপ হয়েছে ডিসিশন মেকিং এর উপরে, এর উপরে প্রেজেন্ট করবে মারুফ হোসেন। ওকে, দীপ্ত সাহা, আমাদের co-host Dipto Saha will present on Maslow's theory of motivation. এটা আমরা সিনপসিস আজকে নিলাম, আগামী ক্লাসে ইনশাআল্লাহ ডিসক্রাইব করব এটা। জি স্যার। ওকে, ত্রিশিকা চৈতি, তোমার টপিক হচ্ছে থিওরি এক্স, থিওরি ওয়াই। দেন তানজিন বারিকের হচ্ছে টু ফ্যাক্টর থিওরি, এটা আগামী ক্লাসগুলোতে হবে। নাইমুর রহমানের টপিক হচ্ছে ট্রেনিস থিওরি গিভেন বাই ম্যাকক্লেল্যান্ড, ট্রেনিস থিওরি অফ মোটিভেশন। বোরহানউদ্দিন টপিক হচ্ছে ইকুইটি থিওরি, বোরহানউদ্দিন।
আর প্রিয়াঙ্কা আক্তার এক্সপেক্টেন্সি থিওরি। এই ইশতিয়াক হাসানকে আবার একই টপিক দুজনকে দেওয়া হচ্ছে। ইশতিয়াক হাসান উইল রাইট অন অ্যাট্রিবিউশন থিওরি। ইশতিয়াক হাসান অ্যাট্রিবিউশন থিওরি আর তৌহিদুল ইসলামও অ্যাট্রিবিউশন থিওরি। একই থিওরির উপরে দুজনই প্রেজেন্ট করবে, অসুবিধা নেই। সো এগুলোই হচ্ছে আমাদের টপিক অ্যাসাইনমেন্ট। তারপর স্যার আমি না আমার যে প্রেজেন্টেশন টপিকটা নিয়ে একটু স্যার কনফিউজড। স্যার যদি স্যার আমার মানে টপিকের যেটা যদি বলতে পারতেন ওই স্পেলিংটা, তাহলে স্যার ভালো হতো আমার জন্য। আমি স্যার একটু কনফিউজড স্যার। মাহমুদ হাসান চৌধুরী। জি স্যার। ফাহিম হাসান, জি স্যার। তোমার টপিক কি? স্যার এই যে কোর সেলফ কি যেন বলেন স্যার, ইভালুয়েশন ওই যে পার্সোনালিটির ভিতরে স্যার। কোর সেলফ ইভ্যালুয়েশন। স্যার মাহমুদ হাসান, কোর সেলফ ইভ্যালুয়েশন। স্যার এটা যদি স্যার স্পেলিংটা বলতেন স্যার। কি বলবো? স্পেলিংটা স্যার, স্পেলিং। কোর CORE, কোর। জি স্যার। তারপরে সেলফ ইভ্যালুয়েশন, সেলফ ACLF, সেলফ, ওকে স্যার। সেলফ ইভ্যালুয়েশন, থ্যাংক ইউ স্যার। আত্মমূল্যায়ন। জি স্যার, বুঝতে পারছি। কোর সেলফ ইভ্যালুয়েশন। থ্যাংক ইউ স্যার। পার্সোনালিটি চ্যাপ্টারের ভিতরে আছে, দেখবা। ওকে স্যার। ওকে, তো আজকে থাক, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে একই সময়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।